ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের যে অনবদ্য ভূমিকা, বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র গণ অভ্যুত্থানে তাদের যে অবদান, সেটার স্বীকৃতি জানানোর জন্য। বাংলাদেশের 5ই অগস্টের পরিবর্তন যখন দেখা হবে, তখন জুলাই মাসের 16, 17 এবং 18 তারিখে বিশেষ করে ব্র্যাকের ছাত্রদের যে ভূমিকা ছিল তা স্বর্ণাক্ষরে লিখিত হবে। এই ব্র্যাকের ছাত্রছাত্রীরা এবং এই অঞ্চলের যে অন্যান্য ব্যক্তিখাতের প্রাইভেট ইউনিভার্সিটিরা আছেন, তারা যে অবদান রেখেছিলেন 19 থেকে 25, এবং সেই সময় কিভাবে ওনারা শুশ্রূষা দিয়েছেন, মানুষকে যেভাবে সেবা দিয়েছেন, সেটা সর্বদা সকলের মনের ভিতরে থাকবে। সেই দিনের ওই মানবতার সেই আচরণগুলো যদি আমরা জুলাইয়ের শেষ সপ্তাহে না পেতাম, তাহলে বোধহয় বাংলাদেশের এই আন্দোলন অনেক ক্ষেত্রেই অসম্পূর্ণ থেকে যেত। আমি সেহেতু যারা শুশ্রূষা দিয়েছেন সেই সমস্ত তাদেরও প্রতি অসম্ভব শ্রদ্ধা জানাতে চাই। আমি আরও শ্রদ্ধা জানাতে চাই সেই সমস্ত শিক্ষকদের, প্রায় 700-র মতো শিক্ষক যারা যৌথ বিবৃতি দিয়ে সেদিন ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। শিক্ষকদের জন্য একটা আমি বড় তালি দিতে চাই। এবং যখন শেষ অবস্থাতেও 5 তারিখের আগে যখন আপনারা মাঠে নামতে পারছিলেন না, তখনও গেটে দাঁড়িয়ে যেভাবে আপনারা আন্দোলন করেছেন, এবং 6 তারিখেও যেভাবে মানুষ মারা গেছেন এখানে, তাদের প্রতিও আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চাই। ব্র্যাক ইউনিভার্সিটি এবং এই এলাকার ব্যক্তিখাতের ইউনিভার্সিটিগুলোতে সেই আন্দোলন যদি না হতো, হয়তো বহু ক্ষেত্রেই আমরা যেই 5 তারিখে যে সাফল্য পেয়েছি, সেই সাফল্য হয়তো আমাদের কাছে আসতো না। সেহেতু আজকে আমি এসেছিলাম আপনাদের কাছে শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে এবং সৌহার্দ্য জানাতে। আপনারা যে পথ দেখিয়েছেন, যে আশা জুগিয়েছেন, এইটাতে সংস্কার তো খুব ছোট ব্যাপার, এর চেয়ে বড় বাংলাদেশ আমরা গড়তে পারবো বলে আমি বিশ্বাস করি। উন্নয়নের যে বয়ান আমরা এতদিন শুনেছি, সেই উন্নয়নের বয়ানের ব্যবচ্ছেদ যদি না করতে পারি, তাহলে এটা আমাদের আগানো সম্ভব না। আপনারা জানেন যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর একটি শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে, এবং সেটার দায়িত্ব আমার কাছে আছে। আমার সাথে আরও 11 জন আছেন, তার ভিতরে বিআইজিডির ব্র্যাকের ডক্টর ইমরানও আছেন আমার সাথে ওই টিমের ভিতরে। যেটা আমরা চেষ্টা করছি সেটা হলো যে বোঝানোর যে কি পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান সরকার, ডক্টর সালাউদ্দিন আহমেদের ওনার মন্ত্রণালয় সহ কি পরিস্থিতিতে অর্থনীতিকে ওনারা উত্তরাধিকারে পেয়েছেন, হোয়াট টাইপ অফ ইকোনমি ডিড দে ইনহেরিট ইন দিস। সেইটা বুঝতে গেলে প্রথমে আমাদের বুঝতে হয় তাহলে আমাদের উন্নয়নের যে ট্র্যাজেক্টরি, এটার সমস্যা কোথায় ছিল। ওইটা যদি না বুঝি তাহলে আমরা বাকিগুলো কিন্তু রিফর্মসের আলোচনা আমাদের বোঝা কষ্টকর হবে। So what was the problem? One of the major problem was the growth figure was a false figure. যে প্রবৃদ্ধির যে তথ্য আমাদের দেওয়া হয়েছিল, সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল, এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল। এবং এক পর্যায়ে যে আমরা বলেছি, আমি অন্য জায়গায় বলেছি, তথ্য উপাত্তের রাজনীতিকীকরণ করা হয়েছিল, দি পলিটিসাইজেশন অফ দি ডেটা অ্যান্ড ইনফরমেশন। এখন এটার পিছনে যে আমরা বুঝি কেমন করে, দেখুন আপনি 6-7% প্রবৃদ্ধি ইউর গেটিং ইনটু ইট, কিন্তু আপনার ইনভেস্টমেন্ট ছাড়া তো আর প্রবৃদ্ধি হতে পারে না। So your private sector investment remains at 23% of the GDP over a period of 10 years. So private investment নাই, GDP হচ্ছে। Public investment at the margins 6 থেকে 8%. এটা হলো একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা কি হলো, এত প্রবৃদ্ধি হলো, ট্যাক্স জিডিপি রেশিও বাড়ে না, ওই 8-9% আটকে গেছে। So where did the money go? Either it was not properly collected, either it was totally outside the net, or it was totally taken out of the country.
কোনো না কোনো দ্য ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লো। সো আপনি প্রথমে দেখলেন আপনার ট্যাক্স নাই, আপনার দেখছেন আপনার ওখানে ইনভেস্টমেন্ট নাই। হোয়াট ওয়াজ দ্য থার্ড প্রবলেম? যেটুকু টাকা পয়সা ছিল সেটাতে আপনি দৃশ্যমান উন্নয়নের জন্য, ভিজিবল ডেভেলপমেন্ট ইন্ডিকেটরের জন্য দিলেন এবং একটা ইন্টারসেক্টরাল ইমব্যালেন্স তৈরি করলেন। হোয়াট ওয়াজ দ্য ফ্লিপ সাইড অফ দ্য ইন্টারসেক্টরাল ইমব্যালেন্স? আপনি কিছুতেই হেলথ এডুকেশনে, সোশ্যাল ডেভেলপমেন্টে, সোশ্যাল প্রোটেকশনে, হিউম্যান ডেভেলপমেন্টে a low middle income country providing as a share of GDP only 1% to your health sector.